প্রিয় নীলা, গতকালকে বিকেলে আমাদের দেখা করার কথা ছিল, শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। তুমি মনে হয় অনেকক্ষণ অপেক্ষা করেছো। আমি খুব খুব সরি। আসলে নীলক্ষেতের মোড়ে আসার পরেই জামিলের সাথে দেখা। বলল বশির ভাই দেখা করতে চেয়েছেন আমার সাথে। বশির ভাইকে তো মনে আছে, যেই দিন আমি তোমার প্রথম হাত ধরেছিলাম গত বছরের পয়লা চৈত্রে। ওই দিনই যে লোকটা আমাদের দেখে হো হো করে হেসে উঠেছিল, ঝাঁকড়া চুল, গায়ে ময়লা শার্ট, চেহারাতে কেমন দুঃখ দুঃখ ভাব, খালি ওই হাসিটাই প্রাণ খোলা। ইকোনমিক্সের মিলিয়াপার সাথে ভাইয়ের একটা সম্পর্ক হয়েছিল। বেশি দূর এগোয়নি, এক পাকিস্তানি আর্মির সাথে মিলিয়াপার বিয়ে হয়ে গিয়েছিল। ভাই নাকি তখন থেকে এরকম। ভাই জগন্নাথ হলে ছিলেন সুধীরদার রুমে। হলের ক্যান্টিনেই কথা হলো ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে। নতুন ব্যাচ এসেছে, তাদের ইনক্লুড করতে হবে, নতুন পোস্টার চাই, নতুন স্লোগান চাই, রক্ত গরম করা স্লোগান। জানো নীলা, আমার কি যে অসম্ভব খুশি লাগছিল। বশির ভাই আমাকে ডেকে এই দায়িত্ব দিতে চাইছেন, আমি স্লোগান লিখব। সেই স্লোগানগুলো পরে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে লেখা হবে। আচ্ছা, কি অদ্ভুত, আমি তোমার সাথে বশির ভাইয়ের প্যাচাল নিয়ে বসলাম কেন? বাদ দাও। তোমার জন্য কালকে একটা বই কিনেছিলাম, কবিতার বই। কার বই বলতে হবে তোমাকে, মিলে গেলে আর একটা কিনে দেব। না হলে আমাকে কিনে দিতে হবে তোমার, কেমন? একটা সুখবর দিই, তোমার কথাটা আম্মাকে জানানোর জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করেছি। আশা করছি সাহস হয়ে যাবে। ইতি কেউ একজন, তুমি ইচ্ছে মতন বসিয়ে নিও। রফিক, দেরি হওয়ার জন্য সরি বলার তো কিছু হয়নি। এমন তো না যে তুমি নতুন করে এটা করছো, মোটামুটি সব দিনই হয়। এবং তার চেয়েও বড় কথা, আমি দেরি হলে ধরেই নিই যে তুমি আসবে না। যে দিনগুলোতে আসো সেইটাকে আমি আমার পরম সৌভাগ্য বলে বিবেচনা করি। আগেও বলেছি, আবার বলছি, দেরি হওয়া নিয়ে সরি বলবে না। আর আমার কথা তোমার আম্মাকে জানানোর সাহস করার দরকার নেই। অত কপাল নিয়ে আমি জন্মাইনি। সব কিছু বাদ দাও। ইউনিয়ন করছো, রাজনীতি করছো, দেশোদ্ধার করছো, অনেক। আমি আবার কে? আর আমার জন্য গিফট কিনতে বলেছি কখনো? তাও সেই ম্যারম্যারে কবিতার বই। কবিতা আমি পড়ি, আমাকে আবার ধাঁধা দেওয়া হচ্ছে কার বই বলতে হবে। অত ঠেকা নেই আমার। এক কাজ করো, তুমি তোমার ওই জামিল বশির ফসির কি সব আছে না, ওদেরকেই বিয়ে করে ফেলো, সংসার পাতো। আমাকে দাওয়াত দিও, আমি খেতে আসব। আমাকে নিয়ে ভাবাভাবি বাদ দাও। তুমি কত বড়, কত মহান, তোমার কাঁধে দেশের দায়িত্ব। আগে ওটাই সারো। আর হ্যাঁ, স্লোগানগুলো সুন্দর করে লেখো, তোমার মতন বিশ্রী যাতে না হয়। আমি যাতে আমার বান্ধবীদের অন্তত বলতে পারি তোমার লেখা। নীলা, রেগে গেছো জানি, আর একটু রাগিয়ে দেওয়ার মতো নিউজ দেই। আজকে রাতেই যশোর যাচ্ছি। দেশের অবস্থা তো বুঝছই, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলো, যা মনে হচ্ছে শীঘ্রই ঝামেলা হবে কোনো, এবং বেশ বড়সড় ঝামেলা। শেখ সাহেব এক ভাষণ ডেকেছেন 7 তারিখ। ওই দিন তিনি কিছু একটা বলবেন আশা করছি। পার্টি থেকেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিছু একটা করার। যশোর থেকে ইন্ডিয়া যেতে হতে পারে, বেনাপোল দিয়ে যাব। এই কয়দিন খুব দৌড়ের ওপরে আছি। আজিমপুরের টিউশনিটা খুব জ্বালাচ্ছে, টাকা পয়সা ক্লিয়ার করছে না। এইদিকে মানিকের চায়ের দোকানে বিল বাকি, সব মিলিয়ে গর্তের মধ্যে পড়েছি। এইদিকে এক হিসাবে যশোর যাওয়া কিন্তু ভালো, খাওয়া দাওয়ার দায়িত্ব আমার নেই। ফুলা রোডের পাশ দিয়ে গেছো এর মাঝে? স্লোগানগুলো কেমন হলো জানিও। একটু এক্সপেরিমেন্ট করেছি এবার, বিপ্লবের সাথে খানিকটা রোমান্স মিশিয়েছি। মনে আছে তুমি একবার বলেছিলে, প্রেম তো আসলে এক প্রকার বিদ্রোহ, প্রচলিতের বিরুদ্ধে, সময়ের বিরুদ্ধে। আমাদের প্রেমটা এখন শীতনিদ্রায় আছে।
ভয় পেও না, বসন্ত এলেই জেগে উঠবে। নীলা, তোমার জন্য এক সমুদ্র ভালোবাসা রইল। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রফিক, ইচ্ছে করছে তোমার মোহাম্মদপুরের খালার বাসায় চিঠিটা পাঠাই, দেখুক তাদের আদরের ভাগ্নে কী সব করে বেড়াচ্ছে। টই টই করে ঘুরে বেড়াচ্ছ, যশোর না কই চলে গেলে, একটা ঠিকানাও দিয়ে যাওনি। কই আমি খুঁজবো, কি করব কিচ্ছু জানি না। গত পরশু বিকালে ইয়াসির ভাইয়ের আম্মা এসেছিল। ইয়াসির ভাই জাপান চলে যাচ্ছে জুন মাসে। তাদের ইচ্ছা একেবারে বিয়ে করে যাক। বাকিটা তো তুমি বোঝোই। আমি আর কিচ্ছু বলবো না। কাল রাতে চিঠি লিখতে লিখতে ঘুমিয়ে গিয়েছিলাম। আম্মা মনে হয় কিছু আন্দাজ করে ফেলেছে। লাভের মধ্যে লাভ হলো, বিকালবেলাতে বন্ধুদের বাসায় যাওয়াও বন্ধ হয়ে গেছে। সারা দিন ঘরের মধ্যে বসে থাকি। 3 দিন হয়ে গেল জানো, আকাশ দেখি না। রেডিওটা শুনে যা একটু সময় কাটাতাম, তাও শুনতে পারি না তোমার জন্য। এই একটা ছেলে, তুমি আমাকে আর কত যন্ত্রণা দেবে? রেডিওতে খালি বাজে বাজে সব খবর। আজ অমুক ধরা পড়েছে, কাল তমুককে আর্মি ধরেছে। এসব শুনতে গেলে ভয় গা হাত পা সিটিয়ে যায় আমার। কোন দিন যে রফিক উদ্দিন ভূঁইয়ার নাম শুনে ফেলবো কে জানে। প্রত্যেকটা বার ভাবি এই চিঠি হয়তো আমার লেখা শেষ চিঠি। হয় আমি মরে যাব এত যন্ত্রণা সহ্য করতে না পেরে, নয়তো আমি লিখব তুমি পাবে না। স্লোগান পছন্দ হয়নি। তোমাকে মাতবরি করে প্রেম প্রেম বাণী মেশাতে কে বলেছে? যে আগুন একবার জ্বালিয়ে দিয়েছ তাকে কি কোমল করতে হয় কখনো? ভালো থেকো। এই চিঠি তোমার হলের ঠিকানায় দিলাম। কবে আসবে অথবা আদৌ আসবে কিনা জানি না। ভালো থেকো। নীলা, 11 দিন পরে চিঠি লিখছি। আমি কাল রাতে এসেছি হলে। এর মধ্যে বৃষ্টি হয়েছিল। ছাদ দিয়ে পানি পড়ে রুমের কোণায় জমে আছে। তোমার চিঠিটা মাটিতে পড়া ছিল, ভিজে চুপচুপে। ফ্যানের বাতাসে শুকিয়ে খোলার পর সেই আগের মতোই গন্ধ পেলাম, কড়া কর্পূর আর ভালোবাসা মেশানো গন্ধ। 7 মার্চের ভাষণের দিন রাত্রিবেলা আমি ইন্ডিয়া গিয়েছিলাম বেনাপোল দিয়ে। কলকাতায় ছিলাম 2 দিন। এরপরে 9 তারিখ বর্ডারে আটকা পড়ে যাই। হাজতে থাকতে হয়েছে 1.5 দিন। পরে ফয়েজ ভাই, বশির ভাই গিয়ে ছুটিয়ে আনে। ঢাকা এসেছি গতকাল রাত্রেই। দেশের পরিস্থিতি তো সবই বুঝছো। যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তুমি বাসায় বলে বোঝানোর চেষ্টা করো। আসলে বললে কি আদৌ লাভ হবে কিনা তাও আমি জানি না। তারপরেও আমাকে তো গুছিয়ে নিতে সময় দিতে হবে। একটা জিনিস ভেবেছি, যদি যুদ্ধ লেগেই যায় একসাথে যুদ্ধ করব। তুমি বের হয়ে আসতে পারবে না। মরার ভয় পাও না তুমি, আমি জানি। আমার তো চিন্তা করেই ভালো লাগছে।
ঝুম বর্ষার কোনো রাতে আমরা দুজন কাঁধে বন্দুক নিয়ে ছুটে চলেছি। একটু আগেই তুমি গুলি করে 2টা পাকিস্তানি মেরে এসেছো, কিন্তু বৃষ্টিতে ভিজে তোমার সর্দি হয়ে গেছে। আর তুমি তখন কাঁদতে কাঁদতে বলছো, রফিক আমি আম্মার কাছে যাব। পরশু টিএসসি আসবে, যে কোনো সময়। আমি সারা দিনই থাকবো, এসে মানিকের দোকানে খোঁজ নিও, অপেক্ষায় থাকবো। রফিক, প্রথমেই সুখবরটা দিইনি। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের 6 তারিখে আমার এঙ্গেজমেন্ট। যে রাতে তুমি হাজতে ছিলে, মানে তোমার চিঠি পড়ে জানলাম আর কি, সেই রাতেই আমার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়। জীবন অনেক আশ্চর্যময়, তাই না? এখন আমার বাইরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশন নেই আর। ইয়াসির ভাই আসে, গাড়ি নিয়ে ঘুরতে যায়। আমি জড় ভারতের মতো বসে থাকি। গাড়ির মধ্যে জোর করে চুমুক খাওয়ার চেষ্টা করেছিল। খুব সুন্দর না? আমি ওই দিন অনেকক্ষণ ভাবলাম আমার জীবনের দুর্ঘটনা কি কি। ক্লাস 5-এ পড়ি সময় একবার কুকুর কামড় দিয়েছিল। অনেকদিন ভুগেছিলাম, ইনজেকশন নিতে ভয় পেতাম, কি প্রচণ্ড ব্যথা করতো শরীর। এটি হলো টাইফয়েড। শুকিয়ে একরত্তি হয়ে গেছিলাম, কিচ্ছু খেতে ভাল লাগতো না, কোনো কাজ করতে ভালো লাগতো না, সব সময় ঘুম পেত। সবশেষে তোমার নামটা মাথায় আসলো। কি অদ্ভুত ঝোঁকের বশে তোমার সাথে পোস্টার লিখতে বসেছিলাম। কেন? উত্তর পাইনি। তোমাকে কে বলেছিল ওই দিন ওরকম সুন্দর করে ভাষণ দিতে, কবিতা পাঠ করতে? সারা জীবনে অসহ্য যন্ত্রণা পোহাতে হবে জানলে অনেক আগেই মরে যেতাম। এখন আবার মরতেও ভয় হয়। যদি কোনো অঘ্রাণের সকালে এসে তুমি বলো, নীলা কালকে এই কবিতাটা নতুন লিখলাম, অনেক সুন্দর, তুমি শুনবে? রফিক, আর দেখা হবে না হয়তো। জয়ী হও। হারলে তোমার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ভর করে, ভালো লাগে না দেখতে। নীলা, কি খবর তোমার? তোমাকে এর আগে একটা চিঠি পাঠিয়েছি, উত্তর নেই। পরে গিয়ে দেখি তোমাদের বাসায় কেউ নেই। কই এখন তোমরা? আর কি অদ্ভুত, আমি এই চিঠি বা কই পাঠাবো? আমি গত চিঠিটা নিয়ে সারা ঢাকা শহর হেঁটে বেরিয়েছি, এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আর্মির চোখকে ফাঁকি দিয়ে। 25শে মার্চ রাতে মরেই যেতাম। আমি, খায়রুল, বশির ভাই, আরো কয়েকজন পালিয়ে ইপুয়েটে চলে আসি। আহসানুল্লাহ হলে লুকিয়েছিলাম। নীলা, সেই রাতে জানো আমার এতটা শূন্য শূন্য লেগেছিল আর কোনো দিন লাগেনি। মনে হয়েছিল যদি আজ মরে যাই, যদি আর কোনোদিন নীলার সাথে কথা না হয়, যদি আর একসাথে হাঁটতে না পারি। তোমার জন্য কত কিছু করব বলে ভেবে রেখেছি, সব না করেই এভাবে হেরে যাব। তুমি তো বলেছিলে হারলে নাকি আমার মুখে এক বিষাদ এসে ভর করে। আমি তো এই বিষাদ চাই না। অফিসিয়ালি যুদ্ধে নাম লিখিয়েছি। হয়তো মরেই যাব এবার, কিংবা বেঁচে থাকবো। তোমার সাথে কি দেখা হবে জানি না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি সুখেই থাকবে। তোমার অনেক অভিজাত ইয়াসির ভাই সুদৃশ্য গাড়িতে করে তোমায় নিয়ে ঘুরবে। তোমার সন্তান হবে কয়টি? তারাও কি তোমার মতোই ফর্সা হবে? খুব আজে বাজে বকছি তাই না? আসলে আমি নিজেই বুঝছি না কি লিখবো, কি করব। একবেলা খাচ্ছি আপাতত, প্র্যাকটিস করছি। যুদ্ধে গেলে হয়তো না খেয়ে কাটাতে হবে। ও আচ্ছা, আমি আছি এখন নারায়ণগঞ্জে। এখানে একটা ঝুপড়িতে আমরা 4 জনে আছি। ঘরটার পেছনেই বেশ সুন্দর একটা গোলাপের গাছ আছে, হলুদ গোলাপ। কেউ হয়তো লাগিয়েছিল, জানি না। কোনো কোনো অদ্ভুত ঝিম ধরা সকালে গোলাপের গাছটাকে দেখলে কেমন যেন একটা অনুভূতি হয়, অনেকটা কাঁপুনির মতন। কি যেন শরীরে মনে হয়, তোমার কথা মনে পড়ে যায়। যে রেডিও শুনে তুমি সময় কাটাতে অবসরে
সেই রেডিও শুনে আমি এখন যুদ্ধের জন্য নিজেকে সজাগ রাখি। সেই আমি, সেই তুমি, সেই রেডিও, খালি প্রেক্ষাপট পাল্টে গেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটা শুনছি। এই ফুলই কি সেই গোলাপ ফুল? চিঠিগুলো জমা থাক আমার কাছেই, পাঠানোর ঠিকানা জানি না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রফিক, আমি আছি এখন ময়মনসিংহের নালিতাবাড়ি নামে একটা জায়গায়। 27শে মার্চ আমরা ঢাকা ছাড়ি। ও হ্যাঁ, এর জন্য আমার এঙ্গেজমেন্ট কিন্তু আপাতত পিছিয়ে গেছে। আমার আব্বা চিন্তা করলেন দেশের এই গণ্ডগোলের সময় যুবতী মেয়ে নিয়ে ঢাকা না থাকাই ভালো। তাই দেশের বাড়িতে আসার প্ল্যান ছিল, কিন্তু টাঙ্গাইলের দিকে নাকি যাতায়াতে ঝামেলা হচ্ছে, তাই আমরা এখন এখানে। আমাদের জীবন কি অদ্ভুতভাবেই না বদলে গেল। কি সুন্দর কার্জন হল আর টিএসসির জীবন ছিল, বর্ষায় ভিজে ভিজে চা খাবার জীবন ছিল, ফুলার রোডের কৃষ্ণচূড়ার জীবন ছিল। গাছেরা ঠায় দাঁড়িয়ে আছে, খালি ফুলগুলো নিয়ে আছে। তোমাকে কবিতা নিয়ে কত অজস্রবার বকাবকি করেছি, কিন্তু কাল রাত থেকে ওগুলোর কথা ভেবে কেমন কান্না পাচ্ছে। তুমি যদি যুদ্ধে মরে যাও, তোমার লেখাগুলোর কি হবে? আচ্ছা, তুমি কি মরেই গেছো এর মধ্যে? আমি তো জানি না। তুমি মরে গেলে তোমার দাফন হবে? আমি আসার পথে অনেক লাশ দেখেছি, এর মধ্যে হয়তো কোনোটা তোমারই ছিল। সেই কবে তোমার সাথে দেখা হয়েছিল। কি ভীষণ রোগা হয়ে গেছো না এখন? তোমার মাইগ্রেনের ব্যথাটা কি এখনো আছে? কবজির কাছে যে কেটে গিয়েছিল বলেছিলে। রফিক, আমি আর পারছি না, খুব অসহ্য লাগে সকালগুলো। মাঝে মাঝে ঘুমের মধ্যে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু ভয় হয়। আমি এত ভীতু কেন? তুমি আমাকে খেপাতে ভীতু বলে, কিন্তু আসলে আমি ভীতু। মরতে গেলেই বড় বাঁচার স্বাদ হয়। তুমি না বলতে, মরতে তো সবাই পারে, সবার জন্যে মরতে কয়জন পারে? আচ্ছা, তুমি কি যুদ্ধে নেমে পড়েছ? তাহলে তো তুমি সবার জন্যই মরবে। আমিও কি যুদ্ধে যাব রফিক? বলো না। তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, ওটা বড় যত্ন করে রেখেছিলাম। আজকাল ওটা দিয়েই লিখি। মনে হয় যদি এটাই শেষ হয়, তাহলে তোমাকে দিয়েই শেষ হোক। নীলা, আজকাল তোমার জন্য লেখা চিঠিগুলো আর পোস্ট করি না। নীলক্ষেত থেকে একটা রজনীগন্ধার ছবিওয়ালা ডায়েরি কিনেছিলাম না, ওইটাতেই লিখি। যদি কোনোদিন হঠাৎ অক্ষরগুলো তোমার পরশ পায়, মন্দ হবে না। আমি এখনো যোদ্ধা হয়ে উঠতে পারিনি, ট্রেনিং চলছে। ইপিআরের জব্বার ভাই নামে একজন আছেন, উনি ট্রেনিং দেন। আমি খেয়াল করলাম আদতে আমি একজন ভীতু মানুষ। মানুষ মারতে যাব ভাবতেই কেমন যেন একটা অনুভূতি কাজ করে, অবশ অবশ লাগে। যদিও আমি জানি পাকিস্তানিরা একটাও মানুষ না, ওরা কুকুর কিংবা তার চেয়েও অধম। কিন্তু জানো, আমি পারি না নীলা। নীলা, মজার ব্যাপারে শুনবে একটা। কেমিস্ট্রির আনোয়ারকে মনে আছে তোমার? সেই যে হ্যান্ডসাম ছেলেটা, গাড়ি করে আসতো, ক্যান্টিনে খেত না, সবসময় ফুলবাবুর সেজে ঘুরতো। সেও আমার সাথে একই ক্যাম্পে। জিজ্ঞাসা করেছিলাম এখানে কেন? বলল দেখতে এসেছি কতটা বড় হলাম। ওর কথাটা শুনে আমার বুকে কেমন মোচড় দিয়ে উঠল। কতটা বড় হয়ে গিয়েছি আমি। নিজেকে অনেকটাই বড় ভাবতাম। বাসায় যাই না, বাসার লোকজনের থেকে দূরে দূরে সরে আছি, একা একা থাকি, একটা প্রেম করি। বড় হতে আর কি লাগে? কিন্তু আনোয়ারের কথা শুনে মনে হলো
কই, কিছুই তো করলাম না। এই বিশাল পৃথিবীতে আমি রফিক যেমন উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াতাম, তাই তো করছি। কারো কিছু আসলো গেল? কারো জন্য কিছু বদলাতে পেরেছি? কোনো কিছুই ছাড়তে পারলাম না। সব কিছুর জন্যই একটা টান রয়ে গেছে। নীলা, আমি বোধহয় পারবো না। এককালে লাল রঙে অনেক দেয়াল লিখেছি, কিন্তু ওই লাল রংটা অন্যের শরীর থেকে বের করতে আমার কষ্ট হচ্ছে। আমাকে সবাই ভীতু বলবে। বলুক, সবাই তো আর সব পারে না। রফিক, আজকে নালিতা বাড়িতে আমার শেষ দিন। না, আব্বা মারা এখানেই আছে। আমি কাল ভোরে পালিয়ে যাব বলে ঠিক করেছি। এখানে যার বাসায় এসে উঠেছি সেই জোহর চাচার ছেলে মুক্তার মুক্তিযুদ্ধে যাবে, যদিও বাসায় জানে না কেউই। মুক্তারকে আমার পছন্দ ছিল না, চোখে কেমন একটা বাজে নিশানা নিয়ে ঘুরত। কিন্তু আজ সন্ধ্যায় এসে সালাম করে বলল, আপা দোয়া কইরেন, কাল যুদ্ধে যাবো। তখন মেরুদণ্ড বরাবর কেমন একটা ঠান্ডা শিরশিরে ভাব খেলে গেল। ঠাস করে তোমার কথা মনে পড়ল। তুমিও তো যুদ্ধে অথবা আর্মি ক্যাম্পে অথবা অন্য জগতে। সিদ্ধান্ত নিয়ে নিলাম আমিও যাব। জানি না আমি কতটুকু কি পারবো। ডিসেম্বরের যেই সকালে এক দোহারা তরুণ আমার মনে প্রেম জ্বালিয়েছিল, সেদিন থেকে কি অনেক বড় সাহসের কাজ করে ফেলিনি? মুক্তার বলেছে ক্যাম্পে নাকি অনেক মেয়েরাও থাকবে, তাই আমার সমস্যা হবে না। আচ্ছা, আমাদের কি কখনো যুদ্ধের ময়দানে দেখা হবে? কতটা বড় বাংলাদেশ! সারা জীবন তো ছোটই শুনে এলাম। এই ছোট্ট বদ্বীপে তুমি আর আমি একই ময়দানে রক্তস্নাত হব, আমাদের দেখা হবে না? বলো, এটা কি সম্ভব? আচ্ছা, যুদ্ধে কি কখনো ভুলে মিত্রপক্ষের গায়ে গুলি লেগে যায়? না, বলছি আমরা তো কেউই আসল যোদ্ধা না। ধরো মনের ভুলে যদি তোমাকে গুলি করে দিই। সোহরাব রুস্তম তো না বুঝেই লড়াই করেছিল। রফিক আর নীলারও কি একই রকম কিছু হবে? জানো, আজকে আমি অনেক ভেবেছি আমার এই 23 বছরের জীবনে আমি কার জন্যে কতটুকু কি করেছি। তুমি একবার একটা শার্ট গায়ে দিয়েছিলে, 2টা বোতাম ছেঁড়া। আমি প্রচণ্ড হাসাহাসি করেছিলাম, অথচ আমি কি পারতাম না বলতে, পরের দিন নিয়ে এসো, আমি সেলাই করে দেব। তোমাকে কত লক্ষবার বলেছি আমার অমুক পছন্দ না, তমুক ভালো লাগে না, অথচ রোদন ভরা বসন্তগুলোতে কি তোমার হৃদয়ের কাছাকাছি ঘুরে আসতে চেয়েছি কখনো? কত কত অনন্ত সময় তুমি আমার জন্য অপেক্ষা করেছ, অথচ আমি ভাঙা রেকর্ডের মতো গেয়েই চলেছিলাম আমার সহস্র বস্তা অভিযোগ। কত শত দুরন্ত বর্ষা চলে গেল, অথচ কোনো দিবসে কি তোমাকে ডেকে বলেছিলাম ভালোবাসি? রফিক, শহরতলির অথবা তার চেয়েও নিস্তব্ধই জীবনে এসে বুঝেছি আমার জীবনে তুমি কতটা সরব হয়েছিলে। আমার খুব খুব ইচ্ছা জানো, অনেক অনেক কাল পরে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, তখন হিম আর উষ্ণতার মাঝামাঝি কোনো এক সময় কোনো বাদামি বৃক্ষের বনে বসে আমরা বর্ষা পোহাবো, তোমার দীঘল বাহুতে গাইলেই বলবো এই বেশ ভালো আছি। ভোর হয়ে এলো প্রায়, বেরিয়ে পড়ব। রফিক, বেঁচে থেকো। একসাথে স্বাধীন দেশ দেখব না, তাই কি হয়?